স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি শোভন শাহমিন দিশা। গণতন্ত্রের পক্ষে একসঙ্গে কাজ করতে বিএনপির শীর্ষ নেতাদের পরামর্শ দিয়েছেন চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার রাত 11টায় লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন। কাতারের আমিরাতে পাঠানো একটি বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা ছাড়বেন তিনি। রাজধানীর গুলশানে বেগম খালেদা জিয়ার বাসভবনে স্থায়ী কমিটির সদস্যদের সাক্ষাৎ শেষে সব কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। লিভার সিরোসিস, আর্থারাইটিস সহ নানা স্বাস্থ্য জটিলতায় ভুগতে থাকা ৭৯ বছর বয়সী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার দাবি দীর্ঘদিনের। দল, পরিবার ও চিকিৎসকদের পক্ষ থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিতে বহুবার আবেদন করা হলেও কর্ণপাত করেনি তৎকালীন সরকার। তবে ৫ই আগস্টের পর বদলেছে রাজনৈতিক প্রেক্ষাপট। বেগম জিয়ার চিকিৎসার বিষয়ে আলোচনা করতে রবিবার রাতে তার সাথে সাক্ষাৎ করতে যান বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্যরা। সাক্ষাৎ শেষে এ নিয়ে গণমাধ্যমের সাথে কথা বলেন দলটির মহাসচিব। আগামী ৭ তারিখে তিনি সম্ভবত রাতে তিনি লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন তার চিকিৎসার জন্যে। সেই কারণেই আমরা জাতীয় স্থায়ী কমিটির সকল সদস্য আমরা আজকে এসেছিলাম তাকে বিদায় শুভেচ্ছা জানাতে। দলের শীর্ষ নেতাদের বেগম জিয়া দিক নির্দেশনা দিয়েছেন বলে জানান বিএনপি মহাসচিব। নির্দেশনা দিয়েছেন যে একসাথে কাজ করো, জনগণের পক্ষে কাজ করো, গণতন্ত্রের পক্ষে কাজ করো। পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে এই দোয়া চেয়েছি আমরা যে আল্লাহ তাআলা তাকে যেন সম্পূর্ণ সুস্থ করে আবার আমাদের মাঝে, দেশের মানুষের মাঝে ফিরিয়ে নিয়ে আসেন। সবশেষ ২০১৭ সালে চিকিৎসার জন্য লন্ডন যান বেগম জিয়া। এবার ৭ বছর পর চিকিৎসার পাশাপাশি ছেলে তারেক রহমানের সঙ্গে দেখা হবে সাবেক এই প্রধানমন্ত্রীর। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার ভিত্তিতে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরি করবে সরকার। তবে কবে নাগাদ আলোচনা শুরু হবে তা স্পষ্ট করেনি প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে ভারত আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। এদিকে সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যাকাণ্ড দ্রুত পুনর্তদন্তে পিবিআই কাজ করছে বলেও জানান শফিকুল আলম। রবিবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে দেশের চলমান বিষয় নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন প্রধান উপদেষ্টার প্রেস উইং। হাসিনার যে হরর যে স্টোরিটা, যে সে কি ভয়ানক কাণ্ডগুলো করেছে, অনেকে আসলে ইন্ডিয়ান প্রেসের অনেকে জানতোই। এ সময় জুলাইয়ের ঘোষণাপত্র নিয়ে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। ফোন কল পেয়েছি যে এটা কদ্দূর, এটা ডেভেলপমেন্ট কি, আমরা শুধুমাত্র এটা বলতে পারি এটা নিয়ে কথাবার্তা হচ্ছে এবং এটা নিয়ে সামনে পলিটিক্যাল পার্টিগুলোর সাথেও কথাবার্তা হবে এবং আমরা আশা করছি যে আপনারা এই বিষয়ে সামনে আরও ডেভেলপমেন্ট দেখবেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনতে সরকার অবস্থান তুলে ধরেন তিনি। শেখ হাসিনার ব্যাপারে আমরা তো বলেছি, আমরা একটা নোট ভার্বাল পাঠিয়েছি, সেই অনুযায়ী আমরা অফিসিয়ালি এখনও আমরা কিছু শুনিনি তাদের কাছ থেকে। এটা আমাদের টপ প্রায়োরিটি, তাকে ফিরিয়ে এনে আইনের সম্মুখীন করা, বিচারের সম্মুখীন করা। সাংবাদিক দম্পতি সাগরুনি হত্যাকাণ্ডের পুনঃতদন্তের পিবিআই কাজ করছে বলে জানান শফিকুল আলম। নভেম্বর মাসে একটা টাস্ক ফোর্স করে দেওয়া হয়েছিল এই সাগর রুনি হত্যাকাণ্ডের আবার নতুন করে ইনভেস্টিগেট করার জন্য। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা। 11টি সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার সময় বাড়ানোর ঘটনাকে নেতিবাচক দৃষ্টিতে দেখছেন বিশ্লেষকরা। তারা একে অর্থের অপচয় এবং নির্বাচন নিয়ে এক ধরনের বিলম্ব করা হিসেবে আখ্যা দিচ্ছেন। অবশ্য নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেছেন, সরকার চাইলে যে কোনো সময় তাদের প্রতিবেদন জমা দেওয়া হবে। গত 5ই আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনার সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র সংস্কারের জন্য 11টি সংস্কার কমিশন গঠন করে। তবে আগে সংস্কার নাকি নির্বাচন, এই নিয়ে মতভেদ দেখা দেয় রাজনৈতিক মহলে। গত 3 মাসে বিভিন্ন রাজনৈতিক দল, অংশীজন এবং নাগরিক সমাজের মতামত নিয়েছে সংস্কার কমিশনের সদস্যরা। ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানে নিহত। অবশ্য শুরু থেকে রাজনৈতিক দলগুলো সংস্কার ও নির্বাচন নিয়ে দ্রুত রোডম্যাপ দাবি করে আসছে। কেউ দল করবে এই জন্য তো নির্বাচনী প্রক্রিয়া বন্ধ থাকতে পারে না, কেউ দল করবে এই জন্য তো নির্বাচনের ডেট তো পিছিয়ে যেতে পারে না, তাই না? সুতরাং এই ব্যাপারে তো সবাই সজাগ আছে। সংস্কার কমিশনগুলো প্রতিবেদন জমা দেওয়ার সময় বাড়ানোয় সে আলোচনা বিলম্বিত হতে পারে বলে মনে করছেন নির্বাচন বিশ্লেষকরা। ঠিক যে দিনে যারা যে সংস্কারের সুপারিশমালা জমা দেওয়ার কথা সেই দিনই তারা দেবেন, না হলে মানুষের বিশ্বাসভঙ্গ হয় এবং মানুষের ভেতরে সন্দেহ বাড়ে। এমনিতে আমাদের দেশে নানান রকম গুজব আছে,
তার ভেতরে যদি মানুষের মনে একটু সন্দেহ ঢুকিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু মানুষ হতাশ হবে। এই সময় বাড়িয়ে দেওয়ার কারণে জনগণের করের অর্থের খরচের পরিমাণটাও কিন্তু বাড়বে। এই বিপুল পরিমাণ এফোর্ট, অর্থ, ম্যান পাওয়ার খরচ করে শেষ পর্যন্ত যেই সুপারিশগুলো আসবে সেগুলো যদি আপনার পক্ষপাতদুষ্ট হয় এবং হওয়ার সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যায় না। আবার এটা তো দৃষ্টিভঙ্গির ব্যাপার। তবে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন যে কোনো সময় সরকারকে সুপারিশ জমা দিতে প্রস্তুত। আমাদের 15 তারিখ পর্যন্ত সময় দেওয়া হয়েছে, সরকার যখনই চায় তখনই আমরা দেব। আমরা তো সরকার যেহেতু সময় বাড়িয়েছে তাই আমাদের পরিচালিত করার সুযোগ হচ্ছে। অবশ্য সময় বাড়ানোয় আরও বিচার বিশ্লেষণের সময় পাওয়া গেছে বলে মন্তব্য তার। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। দর্শক, এখন দেখবেন ডিবিসি নিউজের ধারাবাহিক প্রতিবেদন দুর্নীতিই যাদের নীতি। ছিলেন কলেজ শিক্ষক, শিক্ষক থেকে এমপি, তারপর মন্ত্রী। জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়ে মেহেরপুরে সবকিছুর নিয়ন্ত্রক হয়ে ওঠেন অধ্যাপক ফরহাদ হোসেন। স্ত্রী, ভাই ও বোন জামাইকে রাজনীতিতে পদায়ন করে কায়েম করেন পরিবারতন্ত্র। এছাড়া কুষ্টিয়া, চুয়াডাঙ্গা সহ আশেপাশের জেলা ঠিকাদারি কাজ, নানা বরাদ্দ নিয়ন্ত্রণ সহ সবকিছু চলে যায় ফরহাদের পরিবারের হাতের মুঠোয়। এভাবে গড়েছেন হাজার কোটি টাকার সম্পদ, পাচার করেছেন দেশের বাইরে। 2014 সালে এমপি নির্বাচিত হন ফরহাদ হোসেন। শিক্ষক থেকে এমপি হয়ে বদলে যেতে থাকেন তিনি। 2015 সালে জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। 2018 সালে দায়িত্ব পান জনপ্রশাসন প্রতিমন্ত্রীর। সবশেষ 2014 সালে আওয়ামী লীগ সরকার গঠন করলে একই মন্ত্রণালয়ে পূর্ণমন্ত্রী হন ফরহাদ। স্থানীয়দের অভিযোগ, গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পরই বেরিয়ে আসতে থাকে ফরহাদ হোসেনের আসল রূপ। পুরো জেলায় একচ্ছত্র আধিপত্য বিস্তার করেন তিনি। স্বজনদের গুরুত্বপূর্ণ পদ দিয়ে কায়েম করেন পরিবারতন্ত্র। স্ত্রী সৈয়দা মোনালিসাকে কেন্দ্রীয় যুব মহিলা লীগের সদস্য, ছোট ভাই সরফরাজ হোসেন মৃদুলকে বানান জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক এবং বোনজামাই ইউপি চেয়ারম্যান বাবলু বিশ্বাস পান জেলা আওয়ামী লীগের সহসভাপতির পদ। মেহেরপুর সহ আশপাশের কয়েকটি জেলায় ছড়ি ঘোরাতেন তারা। ক্যাসিনো ব্যবসার পরিচালনা সহ ঠিকাদারি কাজের কমিশন নিজে আদায় করতেন ফরহাদ হোসেনের স্ত্রী। এভাবে তিনি কোটি টাকা হাতিয়ে নিজস্ব বলয় তৈরি করেন। দলের নেতাদের কোণঠাসা করে তৈরি করেন ফরহাদ লীগ। সম্পদ গড়েছেন দেশ ও দেশের বাইরে। পারিবারিক একটা দলে পরিণত হয়েছিল। মেহেরপুরের সকল ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে এখানে অনেক লোক মানে জুয়ার সঙ্গে জড়িত, সমস্ত কিছুই তার পরিবার নিয়ন্ত্রণ করত। বাংলাদেশের সবচাইতে বড় ক্যাসিনোর সিন্ডিকেট হচ্ছে মেহেরপুর জেলায়। আর এই ক্যাসিনো সিন্ডিকেটটা চালাই নাকি তার মোনালিসা, তার স্ত্রী নাকি সবকিছু নিয়ন্ত্রণ করত। ফরহাদ তার ভাই ও বোনের স্বামী বিএডিসি সেচ প্রকল্প, সার ও বীজ বরাদ্দের বন্টন ছাড়াও সব সরকারি দপ্তরের কাজ নিয়ন্ত্রণ করতেন। সব কাজ তাদের বাসায় বসে ভাগাভাগি হতো। এভাবে বঞ্চিত হয়েছেন সাধারণ ব্যবসায়ীরা। বিএডিসির মুজিবনগর প্রকল্প নামে একটি প্রকল্প আছে। এই প্রকল্প সমস্ত ঠিকাদারি কাজ তাদের মাধ্যমে নিয়ন্ত্রণ হতো এবং তাদের পরিবার, তার ওয়াইফ এবং তার ভাই এটি নিয়ন্ত্রণ করতেন। আমরা কিন্তু জানতামই যে মন্ত্রী পরিবারের একটা বড় পার্ট নেওয়ার পরে যা যত সামান্য সেটা আমরা পাইতাম। ব্যবসায়ীরা বলছেন কোন সেক্টর ফরহাদ পরিবারের নিয়ন্ত্রণের বাইরে ছিল না। তাদের দাপটের কাছে অসহায় ছিলেন ঠিকাদাররা। জিনিসপত্র তছরূপ করে, আমার অফিস তছনছ করে, আমার ফাইলপত্র সব নষ্ট করে দেয়। তারা আমার বিভিন্ন ডকুমেন্টসও তারা নষ্ট করে দিয়েছে। তারা পুলিশকে এভাবেই আমার বিরুদ্ধে ব্যবহার করেছিল। এছাড়া মেহেরপুরে বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান সহ নানা সম্পদ আছে ফরহাদ ও তার পরিবারের সদস্যদের। টেন্ডার কমিশন নিয়োগ ও দলীয় বাণিজ্যের মাধ্যমে শত শত কোটি টাকার মালিক হওয়ার অভিযোগ আছে ফরহাদ হোসেনের বিরুদ্ধে। ঢাকায় একাধিক ফ্ল্যাট, কানাডার বেগমপাড়ায় বাড়ি সহ বেশ কয়েকটি দেশে সম্পদ পাচারের তথ্য সামনে এসেছে। যদিও সবশেষ হলফনামায় তার ছিটে ফোটাও নেই। 2014-তে বার্ষিক আয় দেখান 6,12,000 টাকা, আর 2024-এ দেখান 47,25,000। স্থাবর সম্পদ 2014-তে শুধু অকৃষি জমি দেখালেও 10 বছরে সেই জমি ছাড়াও বেড়ে হয় 75 লাখ টাকা, আর অস্থাবর সম্পদ 26,27,000 থেকে হয় 6,75 লাখ টাকা। সরকারি ত্রাণের টাকার মালামাল আত্মসাতের অভিযোগে ফরহাদ হোসেনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। সরকার পতনের পর গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন। ডিবিসি নিউজ ডেস্ক।
ক্রমাগত লোকসানের মুখে বন্ধ হওয়া কুষ্টিয়া এবং পঞ্চগড় সুগার মিল আবারও চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এই খবরে খুশি আখ চাষি সহ মিল শ্রমিকরা। তবে 4 বছর মিল দুটি বন্ধ থাকায় অনেক যন্ত্রাংশ চুরি হয়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে স্থাপনাও। মিলগুলো সচল করে লাভজনক করতে 10 বছরের একটি পরিকল্পনা নেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। ক্রমাগত লোকসানের অজুহাতে 2019-20 অর্থবছরে কার্যক্রম স্থগিত করা হয় একসময়ে লাভজনক প্রতিষ্ঠান কুষ্টিয়া সুগার মিলের। এতে আখ চাষ যেমন কমেছে, তেমনি মিলের যন্ত্রাংশ চুরি হয়েছে। অনেক ভারী ও দামি যন্ত্রাংশ খুলে চালু অন্য মিলে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক স্থাপনাও। আবার মিল চালুর খবরে খুশি কৃষক ও শ্রমিকরা। ভঙ্গুর অবস্থায় থাকা মিলকে চালু করতে হলে আখ উৎপাদন বাড়ানোর পাশাপাশি আছে নানা চ্যালেঞ্জ। বীজ বা সার মার এগুলো যদি সরকার আবার সহযোগিতা করে দেয় তাহলে আমরা আবার চাষ করব। মিলকে সচল করে লাভজনক করতে 10 বছরের একটি পরিকল্পনা নেয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। এবং ওনারা বলছেন যে পর্যাপ্ত আখ প্রাপ্তি সাপেক্ষে লাভজনক উপায় চালাতে হবে। এখন কি কি যন্ত্রপাতি লাগবে এগুলো একটু আমি ওনাকে এস্টিমেট করে দিতে বলছি। এই মিলটাকে যদি আবার পুনর্জীবিত করতে হয়, এর জন্য আগামী 10 বছরের পরিকল্পনা করানোর জন্য সদর দপ্তর থেকে একটি নির্দেশনা আছে, সেই অনুযায়ী আমরা এগোচ্ছি। এদিকে পঞ্চগড়ের ভারী শিল্প চিনিকল বন্ধ থাকায় অন্য ফসল চাষে ঝুঁকে পড়েন আখ চাষিরা। বন্ধ থাকায় মিলের অনেক যন্ত্রপাতিও নষ্ট হয়ে গেছে। মিল চালুর খবরে খুশি চাষি সহ শ্রমিকরা। আখের দাম বৃদ্ধি এবং সহজে সার কীটনাশক দেওয়ার দাবি তাদের। আমাদের সুবিধা, পঞ্চগড় মিল যদি চালু হয় তাহলে আমাদের একটু মনে উৎসাহ বাড়ে, আমাদের আশেপাশে সবাই কৃষক আরও করবে। মিল চালু ও আখের চাষ বাড়াতে কাজ শুরুর কথা জানিয়েছে কর্তৃপক্ষ। তো এই বিষয়গুলো উল্লেখ করে আমি সচিব শিল্প মন্ত্রণালয় বরাবর আমাদের পঞ্চগড়ের সুগার মিলটি পুনরায় চালু করবার জন্য আমি পত্র প্রেরণ করি। প্রতিষ্ঠান দুটি চালু হলে কৃষকের পাশাপাশি লাভবান হবে লাখো মানুষ, পাশাপাশি গতি আসবে জেলার অর্থনীতিতে, এমনটাই প্রত্যাশা সবার। সাইমা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক। হাওরে বোরো ধান আবাদ শুরু করেছেন কৃষক। ধীরে ধীরে জমি থেকে পানি নামছে আর কৃষক ধানের চারা রোপণ শুরু করেছে। কৃষি বিভাগ বলছে 31 জানুয়ারির মধ্যে শতভাগ জমিতে চারা রোপণ শেষ হবে। সবকিছু ঠিক থাকলে এবছর 4,500 কোটি টাকার চাল উৎপাদন হবে সুনামগঞ্জে। হাওরের অপেক্ষাকৃত উঁচু জমিতে চারা রোপণ করছেন কৃষক। ধীরে ধীরে হাওরের জমি ভেসে উঠছে আর কৃষক চাষ করে চারা রোপণ করছেন। তবে বেশিরভাগ হাইব্রিড জাতের বীজ রোপণ করছেন তারা। মিথালি 4, শক্তি 2, শক্তি 3, ব্যাবিলন জাতের হাইব্রিড ধান বেশি আবাদ করছেন কৃষক। আর দেশি জাতের মধ্যে বেশি আবাদ হয়েছে কচি জাতের ধান। হয়েছে মিতালি 4, শক্তি 2, তারপর শক্তি 3, দেশি জাতের উপসিরও হয়েছে গছি। হাইব্রিড লাগাইব বেশি, অন্য জাত কমে লাগাইব। রোয়া শুরু করলাম, আশা করি এই 3 ভাগের 1 ভাগ হয়েছে না, এখনো দীর্ঘ আরও 1 মাস লাগবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে এবছর 2,23,410 হেক্টর জমিতে বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা থেকে 9,19,000 মেট্রিক টন চাল উৎপাদনের আশা করা হচ্ছে। গত বছর প্রায় 29 ভাগ হাইব্রিড রোপণ করা হয়েছিল। এবছর আমরা আশা করছি যে আরও বেশি 30 ভাগ হাইব্রিড রোপণ হবে। তাছাড়া উফসি জাতগুলি আমরা বৃদান 28 এবং 29-এর পরিবর্তে বৃদান 88, বৃদান 96, বৃদান 89, বৃদান 92 এবং নতুন নতুন জাতগুলি বৃদান 101, 102 এই সমস্ত জাতগুলি আমরা ব্যাপকভাবে চাষাবাদের জন্য কৃষকদেরকে উদ্বুদ্ধ করে যাচ্ছি। মোট 52,000 হেক্টর জমিতে আবাদ শেষ হয়েছে, যা হাওরের মোট আবাদের 31 ভাগ। ডিবিসি নিউজ ডেস্ক। আজ থেকে শুরু হচ্ছে বিপিএল এর সিলেট পর্ব। ঘরের মাঠে সিলেট স্ট্রাইকার্সের মিশনটা রংপুরের বিপক্ষে। হোম অ্যাডভান্টেজ কাজে লাগিয়ে এই ম্যাচেই জয়ের গল্প লিখতে চায় সিলেট। অন্যদিকে টুর্নামেন্টের ছন্দে থাকা রংপুর এখানে অব্যাহত রাখতে চায় জয়ের ধারা। ম্যাচ শুরু হবে দুপুর 1:30টায়। টিম বাস থেকেই হাস্যোজ্জ্বল মুখে নেমে এলেন সিলেট স্ট্রাইকার্সের রনি তালুকদার, আলামিনরা। নিজের ঘরের মাঠে খেলা বলে কথা। মিরপুরে হারের তিক্ত স্বাদ পেলেও সিলেটে আক্ষেপ ঘোচানোর অপেক্ষা। সিলেটে ম্যাচ হলেই গ্যালারি থাকে কানায় কানায় পূর্ণ। হোম সাপোর্টাররাও অপেক্ষায় থাকেন সিলেটের জয় দেখার জন্য। তাই তাদের হতাশ করতে চান না সিলেট পেস বোলিং কোচ ডলার মাহমুদও। ভালো দিক যে আমরা হোমে খেলছি, তো সেই দিক দিয়ে হ্যাঁ হোমের ক্রাউডের একটা সাপোর্ট থাকবে। হোপফুলি আমরা যে কাজটা আমাদের করা দরকার, প্লেয়ারদের রাইট জায়গায় রাইট ডেলিভারিটা দেওয়া উচিত,
তো ইনশাল্লাহ আমরা আশা করছি ইনশাল্লাহ আমরা এখান থেকে হয়তো বা উইনিং ফেজে ফিরব। অন্যদিকে গ্লোবাল সুপার লিগ জয় করা রংপুর বিপিএলও করছে উড়ন্ত পারফরমেন্স। 3 ম্যাচের 3টাতেই জয়। সিলেটেও এই ধারা অব্যাহত রাখতে মরিয়া তারা। আমরা একটা লক্ষ্যে আগাচ্ছি যে চ্যাম্পিয়ন হওয়ার জন্য একটা ইনশাল্লাহ। সো ওইভাবে আর কি দল হিসেবে যেভাবে আমরা প্র্যাকটিস এবং যেভাবে আমাদের শিডিউল চলতেছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, চেষ্টা করবো যাতে ভালো কিছু করা। তবে হোম টিমের বিপক্ষে জয় একেবারে সহজ হবে না সেটাও জানে রংপুর। তাই মাঠের লড়াইয়ে কে হাসবে শেষ হাসি সেটা সময়ের কাছেই তোলা থাক। মিরপুরে হারের মুখ দেখলেও সিলেট স্ট্রাইকার্স জয়ের গল্পটা হয়তো তুলে রেখেছে ঘরের মাঠের জন্য। তবে প্রতিপক্ষ যেহেতু রংপুর রাইডার্স, তাই একেবারে নির্ভরও থাকা যাচ্ছে না। ম্যাচ জিততে হলে হোম অ্যাডভান্টেজের পাশাপাশি মাঠের খেলাতেও দিতে হবে সেরাটা। শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ, সিলেট। নাজমুল আবেদিন ফাহিমের সাথে দ্বন্দ্বের কথা স্বীকার করেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। সেটা সমাধান হয়ে গেছে বলেও জানিয়েছেন তিনি। তবে তার করা বাজে আচরণে মনক্ষুণ্ণ হলেও নাজমুল আবেদিন ফাহিম পদত্যাগ করতে চাননি বলে জানিয়েছেন বিসিবি সভাপতি। বিপিএলের সিলেট পর্ব শুরুর আগে হঠাৎ ক্রিকেট পাড়া সরগরম নাজমুল আবেদিন ফাহিম ও ফারুক আহমেদের দ্বন্দ্বের ইস্যুতে সভাপতির দুর্ব্যবহারে পদত্যাগ করতে চাওয়ার কথা জানান ফাহিম। বিকাল নাগাদ সিলেট স্টেডিয়ামে আসেন বিসিবি সভাপতি, খোলাসা করেন পুরো বিষয়টি। জানান পদত্যাগের বিষয়টি ভুল, তিনি শুধু মনক্ষুণ্ণ হয়েছেন। পদত্যাগ করতে চায় না বলছে, এভাবে কাজ করা ডিফিকাল্ট বলেছে। পদত্যাগ করতে চেয়েছে আমি শুনি নাই। নিউ বোর্ড বলতে কিন্তু ফাহিম ভাই আমাকে বোঝায় কাজের মাত্রা বেশি, লোক সংখ্যা কম, তখন তো অনেক দিকে নজর দিতে হয়। সেখানে ভুল বুঝাবুঝির সিচুয়েশন হতে পারে। নাজমুল আবেদিন ফাহিমের সাথে বাজে আচরণের কথাও স্বীকার করে নিয়েছেন বিসিবি সভাপতি। সেই সাথে জানিয়েছেন বিষয়টি সমাধানও হয়ে গেছে। ফাহিম ভাই তো আমার বয়োজ্যেষ্ঠ, আমার বড় মানুষ, সে আমারও সিনিয়র প্লেয়ার, সিনিয়র মানে অনেক সিনিয়র। তো সেই দিকে বিবেচনা করলে হয়তো বা উনি মনক্ষুণ্ণ হয়েছেন। দুর্ব্যবহার মানে যে কথাটা হয়তো জোরে কথা বলেছি বা এরকম কোনো কথা বলেছি যেটা উনি পছন্দ করে নাই। সিলেট পর্ব শুরুর ঠিক আগে এমন খবর নিশ্চয়ই ক্রিকেটের জন্য ভালো কোনো সংবাদ নয়। মনে করি যে আজকের পর থেকে এই জিনিসটা ঠিক হয়ে যাবে। শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ, সিলেট। দর্শক, এবার দেখে নেব আজকের জাতীয় দৈনিক পত্রিকাগুলোর প্রধান শিরোনামগুলো। প্রথমেই চলে যাচ্ছি প্রথম আলোতে। তাদের প্রথম শিরোনাম, কোনো সৎ চেষ্টায় ব্যর্থ হয় না। এটি আসলে আব্দুল্লাহ আবু সাইদের একটি লেখা। এরপরে আছে একটা নতুন স্বপ্ন, নতুন সময়ের পরিবর্তনের মধ্যে রয়েছে, বিশেষ সাক্ষাৎকারে বলেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামান। এরপর চলে যাচ্ছি সমকালে। ওদের প্রধান শিরোনাম হচ্ছে অযত্নে মরছে কোটি টাকার গাছ। এখানে যে বিষয়গুলো বলা হয়েছে, রাজধানী সড়কে চারা লাগানোর জন্য কোটি কোটি টাকা ব্যয়, পাশাপাশি পরিচর্যার জন্য কোনো লোকবল পরিকল্পনা এবং সমন্বয় নেই। মালির পাশাপাশি আশেপাশের দোকান বা ভবন মালিক কমিউনিটিকে পরিচর্যার কাজে যুক্ত করতে হবে। ওদের আরেকটি শিরোনাম হচ্ছে 24 দফার ইশতেহার নিয়ে সামনে আসছে তরুণদের দল। পরবর্তী পত্রিকা চলে যাচ্ছি যুগান্তর। ওদের প্রধান শিরোনাম, দেশ জুড়ে তীব্র গ্যাস সংকট, হাহাকার বাসাবাড়ি শিল্প কারখানায়। যেখানে প্রধান বিষয়গুলো প্রাধান্য পেয়েছে, সিএনজি স্টেশনগুলোতে দীর্ঘ লাইন তৈরি করছে যানজট, মাতারবাড়িতে ভাসমান এনএলজি টার্মিনাল অচলের একটি খবর আছে এখানে, এবং তিতাস গ্যাস কর্তৃপক্ষ যে জানিয়েছে 2-3 দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে, সেই বিষয়টি এখানে রাখা হয়েছে। পরবর্তী পত্রিকাতে চলে যাচ্ছি কালবেলা। তাদের প্রধান শিরোনাম, এখনও 1.5 ডজন মামলা তারেক রহমানের বিরুদ্ধে। আপনারা জানেন তারেক রহমানের বিরুদ্ধে মোট মামলা হয়েছিল 82টি। এরপরে চলে যাচ্ছি বাংলাদেশ প্রতিদিন। ওদের অন্যতম শিরোনাম, বন্ধ হচ্ছে কারখানা, স্থবির বিনিয়োগ, যে কারণে টেলিযোগাযোগ খাতে বিনিয়োগ আসছে না। পরবর্তী পত্রিকা দৈনিক ইত্তেফাক। এখানে যে প্রধান শিরোনামটি আমরা দেখতে পাচ্ছি, দলগুলোর সঙ্গে কথা বলে গণ অভ্যুত্থানের ঘোষণাপত্রের খসড়া তৈরি করবে সরকার। চলে যাচ্ছে পরবর্তী পত্রিকায় কালের কণ্ঠ। কালের কণ্ঠ প্রধান শিরোনাম করেছে, খালেদা জিয়ার লন্ডন সফর নিয়ে জনমনে
কৌতূহল। এখানে যে বিষয়গুলো প্রাধান্য পেয়েছে, তিনি এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডন যাচ্ছেন, তারপর মা ছেলের যে 7 বছর পরে দেখা হচ্ছে সেই বিষয়টি, এবং চিকিৎসার জন্য যেতে পারেন যুক্তরাষ্ট্রে, এই বিষয়টিও রাখা হয়েছে এই খবরে। এরপরে চলে যাচ্ছি বণিক বার্তায়। তাদের প্রধান শিরোনাম করা হয়েছে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হচ্ছে পর্ষদ পুনর্গঠিত ব্যাংকগুলোর এমডিদের 6 জন এরই মধ্যে ছুটিতে, বাকিরা পর্যায়ক্রমে। এবার আমরা চলে যাব ইংরেজি পত্রিকায়। আমার হাতে এখন আছে দ্য ডেইলি অবজারভার। ওদের হেডলাইন হচ্ছে টাকা ফেসেস ডিপ্রেসিয়েশন এগেইনস্ট ইউএস ডলার। এরপরে আছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। বিজনেস স্ট্যান্ডার্ডের প্রধান শিরোনাম করেছে 1.7 লাখ মোর আনএমপ্লয়েড ইন 1 ইয়ার বিবিএস। বিবিএস-এর একটি প্রতিবেদন দিয়ে ওরা প্রধান শিরোনাম করেছে। চলে যাচ্ছে পরবর্তী পত্রিকায় নিউ এজ। তারাও খালেদা জিয়ার বিষয়টিকে প্রধান করে শিরোনাম করেছে। তার বলছে খালেদা আস্ক পার্টি লিডার্স টু রিমেইন ইউনাইটেড ফর ডেমোক্রেসি। এরপর যাচ্ছি দ্য ডেইলি স্টার পত্রিকায়। তাদের প্রধান শিরোনাম চিলড্রেন টেক আ হিট ফ্রম উইন্টার ডিজিজ, হেলথ কেয়ার ফ্যাসিলিটিস সি সার্জ ইন ডায়রিয়া নিউমোনিয়া কেস। এখানে আসলে শীত আসার সাথে সাথে বাচ্চাদের স্বাস্থ্যের ওপর যে প্রভাব পড়েছে, বিশেষ করে ছোট বাচ্চাদের যে ডায়রিয়া এবং নিউমোনিয়া কেসগুলো দেখা যাচ্ছে, সেই বিষয় নিয়ে ওরা হেডলাইন করেছে। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।